বাংলাদেশের সেই ২৪-এর হুবহু নকল যেন দেখা যাচ্ছে ইরানে। আগুন জ্বলছে, মানুষ বলছে স্বাধীনতা দাও। খামেনির ছবিতে আগুন জ্বালিয়ে সিগারেট ধরাচ্ছে নারীরা। বলা হচ্ছে আর রক্ষা নেই খামেনির এবার। তো হঠাৎ এত উত্তাল হলো কেন ইরান? পেছনে কলকাঠিই বা নাড়ছে কারা? চলুন যাওয়া যাক মূল বিশ্লেষণে। ইরানে এহেন অস্থিরতার পেছনে যে পশ্চিমা বাতাস নজিরবিহীনভাবে দায়ী, সেটা বলার অপেক্ষা রাখে না। আগুনটা কিন্তু জ্বলছে দেশের মধ্যেই। পশ্চিমা বাতাস সে আগুনের তেজ বাড়িয়েছে। বাংলাদেশেও নাকি ঠিক এমনটা হয়েছিল বলেন অনেক বিশ্লেষক। যা হোক, ইরানের ইতিহাস এতটাই প্রসিদ্ধ যে একসময় সে পুরো বিশ্বকে বুদ্ধি দিয়ে বেড়াত, কি শিল্প, কি সাহিত্য বা সুফিজম কিংবা ধর্ম, কিন্তু সেটার ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। পারস্যের এই গৌরব গাঁথা আজ ধুলোয় মিশছে অভ্যন্তরীণ কোন্দল আর ভূরাজনৈতিক দাবার চালে। আজ তেহরানের রাজপথে যে স্লোগান শোনা যাচ্ছে, তার প্রতিধ্বনি যেন ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। সেখানেও দাবি ছিল মুক্তি, এখানেও দাবি স্বাধীনতা। তবে ইরানের এই সংকটের প্রেক্ষাপট অনেক বেশি জটিল এবং রক্তক্ষয়ী। ইরানের বর্তমান এই অগ্নিগর্ভ পরিস্থিতির মূলে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। ২০২২ সালের মাহসা আমিনির মৃত্যুর পর যে স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল, ২০২৬ সালের এই সময়ে এসে তা দাবানলে রূপ নিয়েছে। সাধারণ মানুষ এখন আর কেবল হিজাব বা ব্যক্তিগত স্বাধীনতার দাবিতে সীমাবদ্ধ নেই, তারা এখন সরাসরি প্রশ্ন তুলছে কয়েক দশকের ধর্মীয় শাসনের বৈধতা নিয়েও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন আকাশ ছুঁয়েছে, যখন ১ কেজি চাল কিনতে সাধারণ মানুষকে হিমশিম খেতে হচ্ছে, ঠিক তখনই বিস্ফোরিত হয়েছে জনতা। মজার ব্যাপার হলো, এই আন্দোলনের ধরন এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার হুবহু বাংলাদেশের জুলাই আগস্টের আন্দোলনের মতোই। তরুণ প্রজন্ম ভিপিএন ব্যবহার করে ইন্টারনেটের সেন্সরশিপ ভেঙে বিশ্বকে জানাচ্ছে তাদের উপর হওয়া অত্যাচারের কথা। তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন ব্যারিকেড দিচ্ছে, তখন স্লোগান উঠছে এক দফা এক দাবি। এই এক দফা হলো বর্তমান শাসন ব্যবস্থার অবসান। নারীরা তাদের চুল কেটে মাথার স্কার্ফ পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে, যা খামেনি শাসনের ভিত নাড়িয়ে দিয়েছে। তবে এই আগুনের পেছনে কেবল অভ্যন্তরীণ ক্ষোভ আছে বললে ভুল হবে। ভূরাজনীতির কারিগররা এখানে বড় ধরনের ভূমিকা পালন করছে। ইরানের এই অস্থিতিশীলতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি ইন্ধন এখন আর গোপন কোনো বিষয় নয়। ওয়াশিংটনের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল মধ্যপ্রাচ্যে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানকে ভেতর থেকে দুর্বল করে দেয়া। মার্কিন প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো ইরানের তরুণ সমাজকে আধুনিকায়ন এবং লিবারালিজমের স্বপ্নে বিভোর করার জন্য বছরের পর বছর ধরে সাংস্কৃতিক বিনিয়োগ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি প্রবাসীদের দিয়ে এমন এক আবহ তৈরি করা হয়েছে, যেখানে মনে হচ্ছে বর্তমান শাসনের পতনই সব সমস্যার সমাধান। কিন্তু বিশ্লেষকরা ভয় পাচ্ছেন, লিবিয়া বা সিরিয়ার মতো ইরানকেও কি ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে? কারণ যখন কোনো দেশে স্থিতিশীল সরকার ভেঙে পড়ে এবং সেখানে পশ্চিমা মদতপুষ্ট বিকল্প কোনো নেতৃত্ব তৈরি না হয়ে থাকে, তখন দেশটিতে নৈরাজ্য জেঁকে বসে। ইরান বর্তমানে সেই খাদের কিনারায় দাঁড়িয়ে। ইসরায়েলের ভূমিকা এখানে আরও প্রত্যক্ষ। গত কয়েক মাসে ইসরায়েল ইরানের বিভিন্ন পরমাণু কেন্দ্র এবং সামরিক স্থাপনায় একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা করেছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। ইসরায়েলের মূল লক্ষ্য হল ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখা। তারা মনে করে যতক্ষণ তেহরানে বর্তমান কট্টরপন্থী সরকার ক্ষমতায় আছে, ততক্ষণ তেল আবিবের নিরাপত্তা অনিশ্চিত। তাই তারা কেবল বাইরে থেকে হামলা করেই ক্ষান্ত নয়, ইরানের ভেতরে সাইবার হামলা এবং গুপ্তচর বৃত্তির মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। সম্প্রতি তেহরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ গ্রিড এবং ব্যাংকিং সিস্টেমে যে বিপর্যয় ঘটেছে, তার পেছনে মোসাদের হাত ছিল বলে ধারণা করা হয়। এই কৃত্রিম সংকটগুলো সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে সাহায্য করেছে। পশ্চিমা জোঁকগুলো যেন ইরানের শরীরের
শেষ রক্তবিন্দু শুষে নিতে চাইছে, যাতে দেশটি আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। ইরানের এই দুর্গতির পেছনে আরেকটি বড় কারণ হলো এর বিশাল খনিজ সম্পদ। ইরানের মাটির নিচে রয়েছে বিশ্বের চতুর্থ বৃহত্তম তেলের মজুদ এবং দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। এই বিপুল সম্পদের উপরে আধিপত্য বিস্তার করতে চায় পশ্চিমা শক্তিগুলো। কয়েক দশক ধরে নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট ইরান নিজের সম্পদ সঠিকভাবে বাজারজাত করতে পারছে না। যদি ইরানে একটি পশ্চিম ঘেঁষা সরকার আসে, তবে মার্কিন এবং ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য এই খনিজ সম্পদের দুয়ার খুলে যাবে। বর্তমান শাসকরা যতদিন ক্ষমতায় আছে, ততদিন চীন এবং রাশিয়ার সাথে ইরানের গভীর সখ্যতা পশ্চিমা অর্থনীতির জন্য বড় এক হুমকি। তাই ইরানকে গণতান্ত্রিক করার নাম করে আসলে এর তেল গ্যাসের নিয়ন্ত্রণ নেওয়ার একটি সুদূর প্রসারী ছক কাজ করছে। বিশেষ করে কাস্পিয়ান সাগর এবং পারস্য উপসাগরের কৌশলগত অবস্থান ইরানকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত করেছে। এই নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, সেই বিশ্ব জ্বালানি বাজারে ছড়ি ঘুরাবে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব আমেরিকার জন্য সবসময়ই মাথা ব্যথার কারণ। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং সিরিয়ার আসাদ সরকারকে টিকিয়ে রাখার পেছনে ইরানের সক্রিয় ভূমিকা ছিল। ইরানকে দুর্বল করা মানেই হল পুরো মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কমিয়ে আনা এবং ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা। বর্তমান শাসকরা ক্ষমতায় থাকলে যুক্তরাষ্ট্রের লাভ বলতে কিছুই নেই, বরং একের পর এক নতুন ফ্রন্টে তাদের লড়তে হচ্ছে। কিন্তু যদি এই গণ আন্দোলনের মুখে খামেনি প্রশাসনের পতন ঘটে, তবে যুক্তরাষ্ট্র এক ঢিলে দুই পাখি মারতে পারবে। একদিকে মধ্যপ্রাচ্যে তাদের প্রধান শত্রু নির্মূল হবে, অন্যদিকে জ্বালানি বাজারের বড় অংশ তাদের নিয়ন্ত্রণে আসবে। এই সমীকরণে সাধারণ ইরানিদের ভাগ্য বা স্বাধীনতা কতটুকু নিশ্চিত হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইরাক ও আফগানিস্তানের অভিজ্ঞতা অন্তত সুখকর কিছু বলে না। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের রাজপথ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নিরাপত্তা বাহিনী এবং রেভলিউশনারি গার্ডের সদস্যরা সাধারণ মানুষের উপরে গুলি চালাচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। বেশ কিছু শহরে সরকারি দপ্তরে আগুন দেওয়া হয়েছে মসজিদেও। সবচেয়ে চাঞ্চল্যকর দৃশ্য হল বয়স্ক নারীরা পর্যন্ত রাজপথে নেমে এসে বলছেন যে তারা এই বন্দি দশা থেকে মুক্তি চান। অনেক জায়গায় দেখা গেছে খামেনির ছবি সম্বলিত ব্যানার নামিয়ে সেখানে আগুনের ফুলকি দিয়ে সিগারেট ধরাচ্ছে তরুণীরা, যা চরম অবমাননা এবং বিদ্রোহের প্রতীক। সরকার ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু তাতে বিক্ষোভ আরও দানা বাঁধছে। সাধারণ মানুষের মনে এখন ভয় ডর বলে কিছু নেই। তারা মনে করছে ধুকে ধুকে মরার চেয়ে একবার লড়াই করে মরাই শ্রেয়। কিন্তু এই লড়াইয়ে মাঝখান থেকে লাভ তুলে নিচ্ছে আন্তর্জাতিক বেনিয়ারা। ইরানের ইতিহাস বলছে তারা সবসময় বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে লড়েছে। 1953 সালে মোসাদ্দেক সরকারকে হটিয়ে শাহকে বসানোর পেছনেও ছিল সিআইএর হাত। সেই স্মৃতি আজও ইরানিদের মনে টাটকা। কিন্তু বর্তমান সংকটে মানুষের ক্ষোভ এতটাই তীব্র যে তারা এখন বাইরের ইন্ধনের চেয়ে ভেতরের অভাবকেই বড় করে দেখছে। মুদ্রাস্ফীতি যখন শতাংশের হিসেবে ডাবল ডিজিট পার করে যায় এবং দুর্নীতি যখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে, তখন দেশপ্রেমের দোহাই দিয়ে জনগণকে আর শান্ত রাখা যায় না। খামেনি প্রশাসন সম্ভবত তাদের সবচেয়ে বড় পরীক্ষায় পড়েছে। অন্যদিকে ইসরায়েল যে কোনো সময় আবারও বড় ধরনের হামলা চালাতে পারে বলে গোয়েন্দা রিপোর্টগুলো বলছে। যদি তেমন কিছু ঘটে, তবে ইরানে অভ্যন্তরীণ বিক্ষোভ আরও বহু গুণে বেড়ে যাবে এবং দেশটি একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে পারে। ইরানের এই অস্থিরতা কেবল একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা তো নয়, বরং এটি বিশ্ব রাজনীতির এক জটিল দাবার চাল। একদিকে মানুষের সত্যিকারের স্বাধীনতার আকাঙ্ক্ষা, অন্যদিকে পশ্চিমা শক্তিগুলোর সম্পদ দখলের ক্ষুধা। এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হচ্ছে সাধারণ ইরানিরা। বাংলাদেশের 2024-এর সেই গণ অভ্যুত্থান হয়তো তাদের অনুপ্রেরণা দিচ্ছে, কিন্তু ভূরাজনৈতিক প্রেক্ষাপট ইরানকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। যদি বর্তমান শাসকরা দ্রুত কোনো সংস্কার না আনে অথবা জনগণের দাবি মেনে না নেয়, তবে পারস্যের এই প্রাচীন ভূমি আবারও রক্তে রঞ্জিত হবে। আর সেই সুযোগে পশ্চিমা জোঁকগুলো
তাদের স্বার্থ হাসিল করে নেবে। ইরানের আকাশ এখন কালো ধোঁয়ায় আচ্ছন্ন, যেখানে মুক্তির গান আর গোলা বারুদের গন্ধ মিশে একাকার হয়ে গেছে। ইতিহাস হয়তো বদলাচ্ছে, কিন্তু সেই বদল শান্তি আনবে নাকি ধ্বংস তা সময়ই বলে দেবে।